গল্পের সওদাগর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা শুনব হুমায়ূন আহমেদের লেখা উপন্যাস চলে যায় বসন্তের দিন পর্ব ২। নেই, ওর যখন কাউকে ডাকার দরকার পড়ে তখন এভাবে ডাকে, তাতে নাকি কাজ হয়। মেয়েটার কথা আগে আমি বিশ্বাস করিনি, এখন পুরোপুরি বিশ্বাস হচ্ছে। আমি বললাম, মেয়েটার নাম কি ফুলফুলিয়া? বেশ কিছুক্ষণ হতভম্ব হয়ে থাকার পর জহির প্রায় তোতলাতে তোতলাতে বলল, তুমি কিভাবে জানো? সেটা দিয়ে তোর দরকার নেই। মেয়েটার নাম ফুলফুলিয়া কিনা বল। হুম, মেয়েটার বাবা তাকে ডাকেন ফুল, মা যখন বেঁচে ছিলেন তখন ডাকতেন ফুলিয়া। মেয়েটা করেছে কি, দুজনের নাম একত্র করে তার নাম দিয়েছে ফুলফুলিয়া। তুই আমাকে টেলিপ্যাথিক পদ্ধতিতে ডেকে এনেছিস কেন? ফুলফুলিয়ার বিষয়ে কথা বলার জন্য? হুম, তুমি এত সব জানো কিভাবে? ভাইজান, তুমি খুবই বিস্ময়কর একজন মানুষ। তুই নিজেও কম বিস্ময়কর না। যা হোক, এখন ঘটনা কি বল। তোমাকে আর নতুন করে কি বলবো? তুমি তো মনে হচ্ছে সবই জানো। তা জানি, তবে তোর মুখ থেকে শুনি। জহির চাপা গলায় প্রায় তোতলাতে তোতলাতে বলল, ভাইজান, আমি ঠিক করেছি ফুলফুলিয়াকে বিয়ে করব। ঠিক করে থাকলে করবি? মা মনে হয় রাগ করবে, তাই না? রাগ অবশ্যই করবে। তোর বাবার পিস্তল দিয়ে ফুলফুলিয়াকে গুলি করার সমূহ সম্ভাবনা। ওকে কেন গুলি করবে? গুলি করলে আমাকে করবে। মাজেদা খালা তোকে কিছুই বলবে না। তুই যদি একটা খুন করে এসে বলিস, মা আমি একটা খুন করেছি, তাহলে খালা বলবেন ভালো করেছিস। এখন যা গোসল করে আয়, ভাত খা। ইলিশ মাছের ডিম রান্না করেছি। জহির অবাক হয়ে বলল, এত কিছু থাকতে ইলিশ মাছের ডিমের কথা বললে কেন? মনে এসেছে বলেছি। তুই এত অবাক হয়ে তাকিয়ে আছিস কেন? ফুলফুলিয়ার সবচেয়ে পছন্দের খাবার হলো ইলিশ মাছের ডিম। আমার আবার ইলিশ মাছের ডিম খুবই অপছন্দের খাবার। ফুলফুলিয়ার আরেকটা পছন্দের খাবারের কথা শুনলে তুমি চমকে যাবে। শুকনো মরিচের সঙ্গে রসুন মিশিয়ে বেটে ভর্তা। জহিরের মুখ হা হয়ে গেল। সত্যিকার বিস্মিত মানুষের মুখ দেখা খুবই আনন্দের ব্যাপার। বেশিরভাগ মানুষই বিস্মিত হবার ভান করে, বিস্মিত হয় না। জহির সত্যি সত্যি বিস্মিত। তার হা করে থাকা মুখের দিকে তাকিয়ে আমি খুবই মজা পাচ্ছি। জহির, জি ভাইজান। ফুলফুলিয়ার সম্পর্কে তোর পরিকল্পনা কি শুনি, খুব গুছিয়ে বলবি। তার আগে ১ মিনিটের জন্য চোখ বন্ধ কর। কেন? আমি একটা লাল বোতাম টিপব। কিসের লাল বোতাম? কিসের লাল বোতাম সেটা তোর জানার দরকার নেই। তোকে চোখ বন্ধ করতে বলেছি, তুই চোখ বন্ধ কর। জহির বাধ্য ছেলের মতো চোখ বন্ধ করল। আমি ডিজিটাল ভয়েস রেকর্ডারের বোতাম টিপে জহিরের সামনে রাখলাম। এখন ইচ্ছে করলে চোখ মেলতে পারিস, লজ্জা করলে চোখ মেলার দরকার নেই। ফুলফুলিয়ার সম্পর্কে তোর পরিকল্পনা গড়বড় করে বলে যা। ফিসফিস করে বলবি না, উঁচু গলায় বলবি। প্রতিটি শব্দ যেন আলাদা করে বোঝা যায়। টু দ্য পয়েন্টে থাকবি। ফেনাবি না। রেডি, গেট সেট, গো। জহির আবার তার বিখ্যাত রোবট গলায় কথা বলা শুরু করল। মনে হচ্ছে প্রতিমন্ত্রীদের মতো লিখিত ভাষণ পড়ছে। ভাইজান, আমি ঠিক করেছি ফুলফুলিয়াকে বিয়ে করব। আমি জানি সবাই খুব রাগ করবে, কিন্তু আমি মন থেকে ঠিক করে ফেলেছি। বিয়ে করব কাজী অফিসে। বিয়েতে তুমি একজন সাক্ষী হবে, আরেকজন সাক্ষীও তুমি জোগাড় করবে। কোথা থেকে করবে সেটা তুমি জানো। ফুলফুলিয়ার সম্পর্কে এই আমার পরিকল্পনা। বিয়ের পরেও কি তুই তোর মাকে জানাবি না? বিয়ের পর জানাবো,
কাজে অফিস থেকে টেলিফোন করে জানাবো। খালা তোকে স্ট্রেট বাড়ি থেকে বের করে দিবে। তুই যাবি কোথায়? সেটা নিয়ে চিন্তা করিনি। চিন্তা না করে ভালোই করেছিস। বেশি চিন্তা ভাবনা করে কিছু হয় না। তুই একভাবে চিন্তা করে রাখবি, ঘটনা ঘটবে অন্যভাবে। চিন্তাহীন জীবনযাপন করা উচিত। ফুলফুলিয়ার একটা ছবি আমার কাছে আছে। দেখবে? না। ক্লাস 7 এ পড়ার সময়কার ছবি। এখনকার চেহারার সঙ্গে কোনো মিল নেই। এই সময় কোনো ছেলে প্রেমিকার ছবি নিয়ে পকেটে ঘোরে না, পকেটে নিয়ে ঘোরে না। ছবি পকেটে নিয়ে ঘোরাটাকে গ্রাম্যতা মনে করা হয়। তুই কি মনে করে ঘুরছিস? আমি ছবি পকেটে নিয়ে ঘুরছি না তো। ছবিটা পেজ মার্ক হিসেবে ব্যবহার করছি। আমার অবশ্য অন্য একটা পরিকল্পনাও আছে। খুবই হাস্যকর পরিকল্পনা। বলবো? বল। আমার কম্পিউটারে ফটোশপ আছে। আমি করব কি, ফুলফুলিয়ার ছবি ফটোশপে ঢুকাবো। আইনস্টাইনের ছবি তার সঙ্গে জুড়ে দিয়ে প্রিন্ট করে বের করব। ছবিতে দেখা যাবে আইনস্টাইন ফুলের মাথায় হাত রেখে হাসি হাসি মুখে বসে আছেন। রবীন্দ্রনাথের সঙ্গে ছবি থাকবে না? কবিগুরুর সঙ্গে ফুলফুলিয়া বসে আছে। কবিগুরুর দাড়ির খোঁচা লাগছে ফুলফুলিয়ার গালে। অবশ্যই থাকবে। কবি নজরুলের সঙ্গে থাকবে। কবি নজরুল হারমোনিয়াম বাজাচ্ছেন, ফুলফুলিয়া গান করছে। বাংলাদেশের বিখ্যাতদের কেউ থাকবে না? বাংলাদেশের বিখ্যাতরাও থাকবে, তবে কোনো পলিটিক্যাল ফিগার রাখবো না। শেখ হাসিনা, বেগম খালেদা জিয়া এরা বাদ। শুধু কবি সাহিত্যিকরা থাকবেন। আমার আসল ইচ্ছা ফুলিকে চমকে দেওয়া। সমস্যা হচ্ছে মেয়েটা চমকায় না। ভাইজান, তুমি ওকে চমকাবার কিছু বুদ্ধি বের করে দাও তো। তুই কোনো চিন্তা করিস না। চমক কত প্রকার ও কি কি এই মেয়ে এখন টের পাবে। ওকে আমরা ধারাবাহিক চমকের মধ্যে রাখব। চমকাতে চমকাতে ওর চমকার রোগ হয়ে যাবে। তখন দেখবি কোনো কারণ ছাড়াই চমকাচ্ছে। থ্যাংক ইউ। তুই চুপ করে বসে থাক। আমি খালাকে একটা জিনিস হ্যান্ড ওভার করে এক্ষুনি আসছি। তুমি কি রাতে থাকবে? বুঝতে পারছি না। থেকে যেতেও পারি। যদি রাতে থাকবো তাহলে ফুলির সঙ্গে পরিচয়টা কিভাবে হলো সেটা তোমাকে বলবো। খুব ইন্টারেস্টিং। শুনলে হাসতে হাসতে তোমার দম বন্ধ হয়ে যাবে। আমার যখনই মনে হয় আমি একা একা হাসি। জহির মুখ টিপে হাসছে। কি সুন্দর সহজ হাসি। তার আনন্দ সারা শরীর দিয়ে আলোর মতো ঠিকরে বের হচ্ছে। ঠিক তখন একটা ঘটনা ঘটল। টিভির উপর রাখা জাপানি চীনামাটির বালিকা মূর্তি ধুম করে নিচে পড়ে টুকরো টুকরো হয়ে গেল। দেয়ালে ঝুলানো দুটো ক্যালেন্ডার হঠাৎ পেন্ডুলাম হয়ে দুলতে শুরু করলো। আমরা যে খাটে বসেছিলাম কেউ মনে হয় সে খাট ধরে হাঁচকা টানে ইঞ্চিখানেক সরিয়ে দিল। মাথার ভেতরের মগজটাও মনে হয় খানিকটা দুলল। জহির ভীত গলায় বলল, ভাইজান, কি হচ্ছে? আমি বললাম, তেমন কিছু না। টাইট হয়ে বসে থাক, ভূমিকম্প হচ্ছে। জহিরের মুখ দ্বিতীয়বারের মতো হা হয়ে গেল। মুখের হা বন্ধ না করে সে কথা বলল, ভূমিকম্প হচ্ছে মানেটা কি? আমি হালকা গলায় বললাম, মা বসুন্ধরা সামান্য কেঁপে উঠেছেন। ঢাকা শহর দুলছে। আমরা বসে আছি কেন? আমরা বসে আছি কারণ আমরা বসে বসে গল্প করছিলাম। যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করতাম, বসে না থেকে দাঁড়িয়ে থাকতাম। ততক্ষণে মাজেরা খালার বাড়িতে ভূতের তাণ্ডব শুরু হয়েছে। মাজেরা খালা চিৎকার করছেন, তো কাজের ৩টা মেয়ে দুটি চিৎকার করছে। একটি গলা ছেড়ে কাঁদছে। খালু সাহেব ইংরেজিতে সবাইকে ধমকাচ্ছেন। দারুণ টেনশনের মুহূর্তে খালু সাহেব বাংলা ভুলে যান। মাজেদা খালা অ্যান্ড ফ্যামিলি আটকা পড়ে গেছে। বাড়ি থেকে বের হতে পারছে না, কারণ দরজা খোলার চাবি পাওয়া যাচ্ছে না। মাজেদা খালা সম্প্রতি তার পুরো বাড়ির দরজা তালা বদলে আমেরিকান তালা লাগিয়েছেন। এই তালাগুলো বাইরে থেকে লাগানো যায়, আবার ভেতর থেকেও লাগানো যায়। জহির বলল, ভাইজান, বাড়িঘর ভেঙে মাথার উপর পড়বে না তো? আমি বললাম, পড়তে পারে। আমাদের তো রাস্তায় গিয়ে দাঁড়ানো উচিত। রাস্তায় যাবে কিভাবে?
দরজা খোলার চাবি খুঁজে পাওয়া যাচ্ছে না। ভূমিকম্প থেমে গেছে, তাই না ভাইজান? প্রথম ধাক্কাটা গেছে, আসলটা বাকি আছে। আসলটা বাকি আছে মানে? ভূমিকম্পের নিয়ম হচ্ছে প্রথম একটা ছোট ধাক্কা দেয়, সবাইকে জানিয়ে দেয় যে সে আসছে। তারপর দেয় বড় ধাক্কাটা। বড় ধাক্কাটা কখন দেবে? তার কোনো ধরাবাঁধা নিয়ম নেই। ৫ মিনিট পরে দিতে পারে, ৫ ঘন্টা পরে দিতে পারে। আবার ধর ৫ দিন পরেও দিতে পারে। ভাইজান, আমার খুব টেনশন হচ্ছে। ফুলফুলিয়ার সঙ্গে কিভাবে পরিচয় হলো সেই গল্পটা শুরু কর। টেনশন কমবে। দরজায় ধড়াম করে শব্দ হলো। মাজেদা খালা ঝড়ের মতো ঘরে ঢুকলেন, কাঁদো কাঁদো গলায় বললেন, ভূমিকম্প হচ্ছে, তোরা জানিস না? আমি বললাম, জানি। জেনে শুনে চুপচাপ বসে আছিস কিভাবে? রাস্তায় গিয়ে দাঁড়াবি না? রাস্তায় যাব কিভাবে? তুমি তো চাবিই খুঁজে পাচ্ছ না। এতক্ষণে খালা কাঁদো কাঁদো ছিলেন। এইবার কেঁদে ফেললেন। ফোবাতে ফোবাতে বললেন, চাবিটা আমি নিজের হাতে ড্রেসিং টেবিলের ফার্স্ট ড্রয়ারে রাখি। আজও রেখেছি। আমার পরিষ্কার মনে আছে। ড্রেসিং টেবিলের সব ড্রয়ার খুঁজেছি, চাবি নেই। আমি বললাম, তোমার শোবার ঘরের বালিশের নিচে দেখো তো। খালা রাগী গলায় বললেন, বালিশের নিচে চাবি রাখিনি। বালিশের নিচে কেন দেখব? খোঁজাখুঁজির মধ্যে থাকলে তোমার টেনশনটা কমবে, এজন্য বলছি। কোনো একটা কাজ নিয়ে ব্যস্ত থাকো। ভালো কথা, ডিজিটাল ভয়েস রেকর্ডারের কাজ শেষ। তোমার কাছে কি হ্যান্ডওভার করব? ১৫ মিনিটের মতো রেকর্ড হয়েছে। খালা যেভাবে ঝড়ের মতো এসেছিলেন, ঠিক সেইভাবে ঝড়ের মতো বের হয়ে গেলেন। তার প্রায় সঙ্গে সঙ্গে চাবি পাওয়া গেছে, চাবি পাওয়া গেছে শব্দ শোনা গেল। দরজা খোলার শব্দ হলো, সিঁড়ি দিয়ে ধূপধাপ শব্দের নামার শব্দ পাওয়া গেল। এবং আমাকে চমকে দিয়ে জহির বিছানা থেকে লাফ দিয়ে নেমে বন্দুকের গুলির মতো দরজা দিয়ে বের হয়ে গেল। তার প্রায় সঙ্গে সঙ্গে ধরনী দ্বিতীয়বার কেঁপে উঠল। ততক্ষণে ঢাকা শহর জেগে গেছে। চারিদিকে হইচই চিৎকার শুরু হয়ে গেছে। রাস্তা ভর্তি মানুষ। এর মধ্যে একজন আবার আজান দিচ্ছে। প্রাকৃতিক বিপর্যয়ের সময় আজান দিতে হয়। আমি জানালা দিয়ে তাকিয়ে আছি। আতঙ্কে অস্থির হওয়া লোকজন দেখতে ভালো লাগছে। তীব্র আতঙ্কের কিছু পর্যায় আছে। প্রাথমিক পর্যায়ে তীব্র আতঙ্কগ্রস্ত মানুষ এক জায়গায় দাঁড়িয়ে থাকতে পারে না। ক্ষুদ্র একটা এলাকার ভেতর ছুটোছুটি করে। আতঙ্ক যত বাড়তে থাকে, ছোটাছুটির মাত্রা তত কমতে থাকে। তীব্র আতঙ্কের শেষ পর্যায়ে কোনো ছুটোছুটি নেই। স্থির হয়ে দাঁড়িয়ে থাকা। তখন চোখের মনি নড়বে না। মাজেদা খালাকে দেখা যাচ্ছে। তিনি তার পরিবার নিয়ে বাড়ির সামনের লনে ছুটোছুটি করছেন। তিনি যেদিকে যাচ্ছেন, তার কাজের ৩ মেয়েও সেদিকে ছোটাছুটি। শুধু খালু সাহেব এক জায়গায় দাঁড়িয়ে আছেন। তার হাতে ন্যাশনাল জিওগ্রাফি ম্যাগাজিন। তার ঠোঁটে সিগারেট, তবে সিগারেটে আগুন নেই। ছুটে নিচে নামার সময় নিশ্চয় লাইটার নিয়ে যেতে ভুলে গেছেন। জহিরকে দেখতে পাচ্ছি না। সে কি গেট খুলে বাইরে চলে গেছে? একদূরে ফুলফুলিয়ার কাছে চলে যায়নি তো? ফুলফুলিয়া যখন দেখবে খালি গায়ে একজন যুবক দৌড়াতে দৌড়াতে তার কাছে আসছে, তখন সে ভালোই মজা পাবে। মাজেদা খালার বাড়ির মূল লোহার গেটটা বন্ধ। তবে মূল গেটের সঙ্গে বাচ্চা গেটটা খোলা। সে গেটের ভেতর দিয়েই মাঝে মাঝে লোকজন উকি দিচ্ছে। খালার বাড়ির গেটে ২৪ ঘন্টা দারোয়ান থাকার কথা। কোনো দারোয়ান নেই। যেকোনো বিপর্যয়ের সময় প্রথম যারা দায়িত্ব ফেলে পালিয়ে যায় তারা হলো দারোয়ান এবং সিকিউরিটি গার্ড। হিমু, এই হিমু। মাজেরা খালা আমাকে দেখতে পেয়েছেন। মনে হয় তার আতঙ্ক সহনীয় পর্যায়ে চলে এসেছে। তীব্র আতঙ্কগ্রস্ত মানুষ কাউকে চিনতে পারে না। মস্তিষ্কের যে অংশে পরিচিতিমূলক তথ্য থাকে সে অংশ কাজ করে না। মাজেদা খালা ক্ষিপ্ত গলায় চেঁচালেন, এই ইমু, কথা বলছিস না কেন? আমি বললাম, খালা, কেমন আছো? গাধা, তুই ফাজলামি করছিস কেন? এখন কেমন আছিস জিজ্ঞাসা করার কি আছে? নেমে আয়। তোমরা কি চা খাবে? চায়ের পানি বসিয়ে দেই? নেমে আয় তো, এক্ষুনি নাম।
মাজেদা খালার পাশে খালু সাহেব এসে দাঁড়ালেন। ভাঙা ভাঙা গলায় বললেন, "এমো, ব্রিং মি এ লাইটার।" খালু সাহেবের গলা ভাঙা ছিল না। মনে হচ্ছে ভূমিকম্পে তার গলা ভেঙে গেছে। ভূমিকম্পে ঘরবাড়ি ভাঙে বলে জানি, মানুষের গলা ভাঙে এটা শুনিনি। আমি বললাম, খালু সাহেব, পোর্চের লাইটটা কি জ্বালিয়ে দিব?" খালু সাহেব বললেন, "কেন?" আমি বললাম, ন্যাশনাল জিওগ্রাফি ম্যাগাজিনটা পড়তে পারতেন। লনে কতক্ষণ থাকতে হয় তা তো ঠিক নেই।" খালু সাহেব বিড়বিড় করে কি যেন বলছেন। নিশ্চয়ই ইংরেজিতে গালাগালি, দোতলা থেকে শোনা যাচ্ছে না। রাত ১২টা। ভূমিকম্প ভীতি সামলে মাজেদা খালা বাড়িতে উঠে এসেছেন। রান্নাবান্না কিছু হয়নি। তার ৩ কাজের মেয়ে রান্নাঘরে ঢুকে গেছে। খালা খালু দুজনেই বসার ঘরের সোফায় পাশাপাশি বসে আছেন। আমি বসে আছি তাদের ডান পাশের সোফায়। খালু সাহেব ভাঙ্গা গলায় স্ত্রীর সঙ্গে গল্প করছেন। গল্পের বিষয়বস্তু ভূমিকম্প। বুঝলে মাজেদা, বিরাট কোইন্সিডেন্স। যখন ভূমিকম্প হচ্ছিল তখন আমি ন্যাশনাল জিওগ্রাফিতে ভূমিকম্প নিয়ে একটা আর্টিকেল পড়ছিলাম। আর্টিকেলের নাম দ্য নেচার। আর্টিকেলের একটা চ্যাপ্টার ভূমিকম্পের বর্ণনা দিয়ে শুরু হয়েছে। ওই চ্যাপ্টারটা পড়তে শুরু করেছি, তখন ভূমিকম্প হলো। ইন্টারেস্টিং কোইন্সিডেন্স না? খালা জবাব দিলেন না। তিনি ভাবলেশহীন মুখে টিভির দিকে তাকিয়ে আছেন। টিভিতে এখনো সিএনএন, এখনো টিভি শব্দহীন। মাজেরা খালাকে দেখে মনে হচ্ছে তার আতঙ্ক এখনো পুরোপুরি যায়নি। স্বামীর প্রশ্নের জবাব তো তিনি দিলেনই না, উল্টো উঠে নিজের ঘরে চলে গেলেন। খালু সাহেব আমার দিকে তাকিয়ে বললেন, "হিমু, তোমার কাছে কোইন্সিডেন্সটা ইন্টারেস্টিং মনে হচ্ছে না?" আমি বললাম, "অবশ্যই ইন্টারেস্টিং। তবে আপনি দয়া করে বজ্রপাতের উপর কোনো আর্টিকেল পড়বেন না।" "কেন?" "বজ্রপাতের উপর আর্টিকেল পড়লেন, সঙ্গে সঙ্গে আপনার পর বজ্রপাত হলো, পুড়ে কয়লা হয়ে গেলেন।" "তুমি কি রসিকতা করার চেষ্টা করছো?" "জি, তোমার সঙ্গে আমার সম্পর্ক রসিকতার না। রসিকতা করবে না।" "জি আচ্ছা। একটা জিনিস খেয়াল রাখবে, তোমার নাম হিমু, তুমি একজন ভ্যাগাবন্ড। তুমি চার্লি চ্যাপলিন না।" "জি, আমি খেয়াল রাখবো। তুমি জহিরের ঘরে যাও, ওকে বিরক্ত করো, ওর সঙ্গে হিউমার করার চেষ্টা করো, আমার সঙ্গে না।" "জি আচ্ছা।" আমি উঠে দাঁড়ালাম। খালু সাহেব থমথমে গলায় বললেন, "তোমাকে আরেকটা বিষয় বলি, দয়া করে সহজ উত্তর দিবে, প্যাঁচানো উত্তর দেবে না।" "জি আচ্ছা।" "ভূমিকম্প হচ্ছে, সবাই দৌড়ে নেমে খোলা জায়গায় চলে গেল। তুমি ঘরে বসে রইলে। খুব ভালো কথা। থাকো ঘরে বসে, কিন্তু জহিরকে আটকে রাখলে কেন?" "খালু সাহেব, আমি জহিরকে আটকে রাখিনি। ও হঠাৎ খালি গায়ে দৌড় দিল, যাকে বলে ফতুর।" "দৌড়ে কোথায় গেল?" "প্রথমে বুঝতে পারিনি কোথায় গেছে, পরে ওকে আবিষ্কার করলাম ছাদে। সে কোনো বইয়ে পড়েছে ভূমিকম্পের সময় রাতের আকাশে আলোর খেলা হয়। বিচিত্র ভাষায় আকাশে লেখা ভাসে। সত্যি কিনা দেখতে গেছে। যে ছেলে ফিজিক্স পড়েছে সে ভূমিকম্পে আকাশে হাবিজাবি লেখা হয় এইসব বিশ্বাস করবে? ওকে তো কান ধরে ওঠবোস করানো উচিত। ওকে আমার কাছে পাঠাও তো, ওর সঙ্গে কথা বলা দরকার।" "খালু সাহেব, আজ কথা না বলে আরেকদিন বলুন। এখন সে একটু ব্যস্ত আছে। ব্যস্ত বলেই আমি আপনার কাছে বসে আছি। আপনি বিরক্ত হচ্ছেন জেনেও বসে আছি।" "কি নিয়ে ব্যস্ত?" "সে টেলিপ্যাথির মাধ্যমে একজনের কাছে খবর পাঠাবার চেষ্টা করছে। জানার চেষ্টা করছে ভূমিকম্পে তাদের কোনো ক্ষতি হয়েছে কিনা। পদ্ধতিটা খুব সহজ। শবাসন হয়ে চোখ বন্ধ করে বিছানায় শুয়ে থাকতে হয়।" "চুপ করো।" "জি আচ্ছা।" খালু সাহেব থমথমে মুখে জহিরের ঘরের দিকে এগুলেন। আমিও তার পেছনে পেছনে গেলাম। ইন্টারেস্টিং কোনো পরিস্থিতি হয় কিনা দেখার জন্য যাওয়া। তেমন কিছু হলো না। খালু সাহেব হতভম্ব হয়ে দেখলেন তার পুত্র চোখ বন্ধ করে সরলরেখা হয়ে শুয়ে আছে। মুখে বিড়বিড় করছে। খালু সাহেব যেভাবে নিঃশব্দে ছেলের ঘরে ঢুকেছেন সেইভাবে নিঃশব্দে ছেলের ঘর থেকে বের হলেন। আমাকে
ইশারায় তার পেছনে পেছনে আসতে বললেন। আমিও বাধ্য ছেলের মতো তাকে অনুসরণ করলাম। তিনি আমাকে সিঁড়ির কাছে নিয়ে গিয়ে কঠিন গলায় বললেন, হিমু, তুমি নানাবিধ যন্ত্রণা তৈরি করো। আমি আমার পরিবারে কোনো যন্ত্রণা চাই না। তুমি আর এ বাড়িতে আসবে না। তুমি এক্ষুনি বিদায় হও তো। আমি বিনীতভাবে বললাম, আমার রাতে খাওয়ার কথা, ইলিশ মাছ ভাজা হচ্ছে। কথা বাড়াবে না। বিদায়। আমি সিঁড়ি দিয়ে নামতে শুরু করলাম। খালু সাহেব দরজা ধরে দাঁড়িয়ে আছেন। তার মুখ থমথম করছে। হেমু, তুই রাতে কাউকে না বলে চলে গেলি কেন? তুই নিজেকে কি ভাবিস? যা মনে আসে করি মেনাবি। তোকে কেউ কিছু বলতে পারবে না। বাংলাদেশের সব মানুষের মাথা কি তুই কিনে নিয়েছিস? ওই রাতে কি ঘটনা ঘটেছিল আমার কাছে শোন। আমার প্রচণ্ড মাথা ধরেছিল। আমি বাতি বন্ধ করেই শুয়েছিলাম। এতে মাথা ধরা আরো বাড়লো। তুই বোধহয় জানিস না, শুয়ে থাকলে আমার মাথা ধরা বাড়ে। আমার আবার সবই উল্টো। যাই হোক, মাথা ধরা যখন খুব বাড়লো, তখন মাথা ধরার ট্যাবলেটের খোঁজে গেলাম তোর খালুর কাছে। দেখি সে একা মুখ আমসি করে বসে আছে। তাকে জিজ্ঞাসা করলাম, হিমু কোথায়? তোর খালু বলল, জানি না কোথায়। আমি বললাম, সে কি চলে গেছে নাকি? তোর খালু বলল, জানি না, যেতেও পারে। খবর না দিয়ে যে আসে, সে খবর না দিয়ে চলে যায়। তখন আমি গেলাম জহিরের ঘরে। সেখানেও তুই নেই। কাজের মেয়েরাও কিছু বলতে পারে না। গেটের দারোয়ানকে জিজ্ঞেস করলাম, সেও বলল গেট দিয়ে কাউকে যেতে দেখেনি। তোর খালু বলল, চলে গেছে, গেছে। এত হইচই করছো কেন? টেবিলে খাবার দিতে বলো। হিমু, কাউকে কিছু না বলে চলে যাওয়াটা ঠিক না। আমি রাগ করেছি এবং মনে কষ্ট পেয়েছি। আমি যাদেরকে বেশি স্নেহ করি, তারাই আমাকে কষ্ট দেয়। জহিরের কথাই মনে করে দেখ। ডিজিটাল ভয়েস রেকর্ডারে জহিরের সব কথাবার্তা এই নিয়ে ৫ বার শুনলাম। আমার হাত পা ঠান্ডা হয়ে আসছে। এসব কি ধরনের কথাবার্তা? আমার তো মনে হয় ছেলেটা পাগল হয়ে গেছে। তার ডাক্তারি চিকিৎসা করানো দরকার। কোনো সুস্থ ছেলে এ ধরনের কথা বলতে পারে না। ভূমিকম্পের রাতে সে তার বাবার সঙ্গে যে কথাবার্তা বলেছে, সেটা শুনলেই যে কেউ বলবে, ছেলেকে পাবনা মেন্টালে পাঠিয়ে দাও। ওটাই তার জন্য উপযুক্ত জায়গা। ঘটনা কি হয়েছে শোন। বাপ ছেলে খেতে বসেছে, আমি বসিনি। প্রথমত আমার মাথার যন্ত্রণা, দ্বিতীয়ত তোর জন্য রান্না বান্না করিয়েছে আর তুই না বলে পালিয়ে গেছিস। যাই হোক, মূল ঘটনাটা শোন। জহিরের বাবা বলল, পড়াশোনা কেমন হচ্ছে? জহির বলল, ভালোই হচ্ছিল, তবে এখন হচ্ছে না। হচ্ছে না কেন? ফিজিক্স পড়ে কোনো লাভ নেই বাবা। লাভ নেই কেন? প্রকৃতিকে বোঝার জন্যই ফিজিক্স পড়া। আমি চিন্তা করে দেখেছি, এখন পর্যন্ত ফিজিক্সের যে উন্নতি হয়েছে, তা আগে প্রকৃতিকে কিছুতেই বোঝা যাবে না। বরং উল্টো হবে, ফিজিক্সের জ্ঞান আমাদের চিন্তাকে আরো ধোঁয়াটে করে ফেলবে। জহিরের বাবা তখন শান্ত গলায় বলল, আমি ফিজিক্স জানি না, আমি ইতিহাসের ছাত্র। তুই কি বলছিস বুঝিয়ে বল। সবকিছু বোঝাতে পারবো না বাবা। একটা শুধু বলি, ফিজিক্স বলছে মহাবিশ্ব সৃষ্টি হয়েছে বিগ ব্যাং থেকে। প্রচণ্ড শব্দে কসমিক ডিম ভেঙে মহাবিশ্ব তৈরি হলো। যে মুহূর্তে কসমিক ডিম ফাটলো, সে মুহূর্ত থেকে সময়ের শুরু। কসমিক ডিম ফাটার পরের অবস্থা ফিজিক্স ঠিকই বলছে, তবে ডিম ফাটার আগে কি ছিল তা কিছুই বলতে পারছে না। ডিম ফাটার আগে কি ছিল ফিজিক্স তা বলতে পারছে না বলে তুই ফিজিক্স পড়বি না? না, আমার কাছে ফিজিক্স পড়া অর্থহীন মনে হচ্ছে। কি করবি বলে ঠিক করেছিস? বাবা, আমি একটা কফি শপ চালাবো। বুঝতে পারছি না, কি বলছিস? কি চালাবি? কফি শপ, ছোট ঘরোয়া ধরনের কফি শপ। দোকান সারাদিন বন্ধ থাকবে, খুলবে সন্ধ্যার পর। কাটায় কাটায় 12টার সময় কফি শপ বন্ধ হবে। রসিকতা করছিস নাকি?
না, রসিকতা করব কেন? কফি শপের নাম ঠিক হয়ে গেছে। শুধুই কফিটা। নাম শুধুই কফিটা? হ্যাঁ, আমার কফি শপের নাম কফিদা। এখন কি করছি জানো বাবা? যে মগে করে কফি দেওয়া হবে, সে মগের ডিজাইন করছি। মগের ডিজাইন করছিস? হ্যাঁ, কোন রঙের মগে কফির গেরুয়া রং ভালো করে ফোটে, সেটা দেখা হচ্ছে। দেখা যাচ্ছে গাঢ় সবুজ রঙের মগে কফির রং ভালো ফোটে। কাজেই আমাদের মগের রং হলো গাঢ় সবুজ। এই মগ হবে গ্লাসের মতো। মগে চায়ের কাপের মতো কোনো বোঁটা থাকবে না। বোঁটা থাকবে না? জি না। কেন থাকবে না শুনতে চাও? শুনি, কেন থাকবে না? পানির গ্লাস আমরা হাত দিয়ে ধরি। ঠান্ডা পানির গ্লাস হাত দিয়ে ধরেই পানির শীতলতা আমরা টের পাই। আমাদের ভালো লাগে। গরম কফির উষ্ণতাও ঠিক একইভাবে। আমরা কফির মগ দিয়ে ধরা মাত্র টের পাবো। আমাদের ভালো লাগবে। তুই তাহলে কফির দোকান দিচ্ছিস? জি। তো নেক্সট পরীক্ষা যেন কবে? ৯ তারিখ, ৭ দিন আছে। পরীক্ষা তো দিচ্ছি না। পরীক্ষা দিচ্ছিস না? না, কফি শপের আইডিয়া মাথায় আসা মাত্র পড়াশোনা ছেড়ে দিয়েছি। জহিরের বাবা এরপরেও বেশ সহজভাবে খাওয়া শেষ করল। বিছানায় হাত ধুয়ে এসে আবার খাবার টেবিলে বসল। জহিরের খাওয়া তখনও শেষ হয়নি। জহিরের বাবা শান্ত মুখে ছেলের খাওয়া দেখতে লাগলো। খাওয়া শেষ হওয়ার পর জহিরের বাবা বলল, ৯ তারিখে তুই পরীক্ষা দিতে যাবি। যদি না যাস তাহলে ওই দিনই এক বস্ত্রে বাড়ি থেকে বের হয়ে যাবি। কথা চালাচালি আমার পছন্দ না। আমি আমার কথা বলে শেষ করলাম। এই বিষয়ে ৯ তারিখ পর্যন্ত আর কোনো কথা বলব না। জহির বলল, আচ্ছা। হিমু, এই হলো ঘটনা। জহিরের বাবাকে আমি মোটেও দোষ দিচ্ছি না। সে তো তাও ধৈর্য ধরে ছেলের কথা শুনেছে। আমার ইচ্ছা করছিল খাবার টেবিলেই ঠাস করে ছেলের গালে এক চড় মারি, যাতে এক চড়ে মাথার সব আইডিয়া নাকের ফুটো দিয়ে বের হয়ে যায়। ওই ঘটনার পর আমি খালুকে ফুলফুলিয়ে মেয়েটার কথা বলেছি। আমি চিন্তা করে দেখলাম, ছেলে যেভাবে বিগড়াচ্ছে, ফুলফুলিয়ার ব্যাপারটা আর গোপন রাখা ঠিক হবে না। ক্যাসেট করা কথাবার্তাও তোর খালুকে শুনিয়েছি। বেচারা যে কি পরিমাণ শকড হয়েছে, তুই তা বিশ্বাসই করবি না। ৩ দিনের একটা কনফারেন্সে তার সুইডেন যাবার কথা ছিল। এটা সে বাতিল করেছে। সিগারেট ছেড়ে দিয়েছিল, আবার ধরেছে। ভোঁস করে দিনরাত সিগারেট টানছে। আমি কিছু বলছি না। সিগারেট টেনে টেনে যদি কিছুটা টেনশন কমে তো কমুক। গতকাল রাতে ঢাকা ক্লাবে গিয়েছিল। সেখানে গিয়ে ফিরেছে মদ খেয়ে। সিগারেটের সঙ্গে মদ খাওয়াও ছেড়ে দিয়েছিল। তার ভাবভঙ্গি দেখে মনে হয়েছে আবার মদ ধরবে। চিন্তা করে দেখ আমি কি বিপদে পড়েছি। তোর খালুকে আমি এখন কিছুই বলবো না। ৯ তারিখ পার হোক, তারপর দেখা যাক পানি কোন দিকে গড়ায়। হিমুরে, আমি মহা বিপদে আছি। তোকে যে বাড়িতে আসতে বলবো, তোর সঙ্গে যে পরামর্শ করব, সে উপায় নাই। জহিরের বাবা তোর এ বাড়িতে ঢোকা নিষিদ্ধ করে দিয়েছেন। দারোয়ানকেও ডেকে বলে দেওয়া হয়েছে তুই যেন এ বাড়িতে ঢুকতে না পারিস। জহিরের বাবার ধারণা তার ছেলের এই সমস্যার মূলে আছিস তুই। তুই নাকি মানুষের মাথায় হালকা বাতাস দিয়ে আইডিয়া ঢুকিয়ে দিয়ে সটকে পড়িস। আমি তাকে বলেছি এটা ঠিক না। হিমু আমাদের দলে। জোরের কথাবার্তা খুব কায়দা করে হিমুই রেকর্ড করে এনেছে। তোর খালু বলেছে হিমু সব দলেই আছে। জহির যদি ফুলফুলিয়াকে বিয়ে করে তাহলে দেখা যাবে উকিল বাবা হিমু। তোর খালুর কথা আমি ফেলতে পারছি না। বল তো আমি এখন কি করি? এদিকে ফুলফুলিয়া মেয়েটার বিষয়ে তোর খালুও কিছু খোঁজ খবর বের করেছে। মেয়েটা কি করে শুনলে তুই মাথা ঘুরে পড়ে যাবি। সে একটা ক্লিনিকে আয়ার কাজ করে, রোগীদের গোমূত্র পরিষ্কার করে। অবস্থাটা চিন্তা করে দেখ। আপনারা শুনছিলেন হুমায়ূন আহমেদের লেখা উপন্যাস চলে যায় বসন্তের দিন, পর্ব ২।
পরবর্তী পর্ব শুনতে আমাদের গল্পের সওদাগর চ্যানেলে চোখ